রোদ ফকফকা, আলো ঝলমল। বৃষ্টি দিনের শেষে আবার এলো আলোকিত দিন, আলোকময় দিন। একেবারে পুরা ঝকঝকা দিন। বলতে চাচ্ছি যে টানা বৃষ্টির পরে বা মেঘলা আকাশের পরিবর্তিত রূপ, যদিও এখানে পরিবর্ধিত বলার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা উত্তরণকে পরিবর্ধন হিসেবে ব্যবহার করি আর কি। তো এখানে উত্তরণের আসলে কিছুই নাই। এখানে এক অবস্থা থেকে আরেক অবস্থার একটা পরিবর্তন হয়েছে। যেহেতু পরিবর্ধন ব্যবহারের ক্ষেত্রে মানে নিম্নগামীকে বোঝায়, তো এখানে নিম্নগামী বলতেও কিন্তু কিছু নাই। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে কি, ছায়াময়, অন্ধকারময় বা বৃষ্টি দিনের যে ছোঁয়া, সেটা একটা অবস্থা। আর আলোকিত সময়, আলোকিত দিন, সূর্যের তীব্র প্রখরতা যখন থাকে, সেটা আবার আরেকটা অবস্থা। তো পরিবর্তিত আর পরিবর্ধিত রূপ বলতে আসলে এখানে নির্ধারণ করাটা একটু কঠিনই বই কি। কারণ পরিবর্ধন দ্বারা বোঝায় সামনের দিকে যাওয়া, এগিয়ে যাওয়া, উত্তরণ ঘটানো বা প্রসার ঘটা। আর পরিবর্তন মানে যদি কোনো একটা অবস্থা থেকে নিম্নগামী হয় কোনো একটা অবস্থা, তখন সেটাকে পরিবর্তিত রূপ বলা হয়, ধারণাগত দিক থেকে আর কি। যদিও অভিধান খুললে কত অর্থ বের হয়ে আসে, একটা শব্দের সমার্থক শব্দই বের হয় 50টা 60টা। দেখা গেছে যেই শব্দের প্রতিশব্দ, ওগুলো দেখা গেছে তুলনামূলকভাবে কোনো ইয়েই নেই, মিলনের বা একটা শব্দের সাথে আরেকটা শব্দের সঙ্গ দেওয়ার যেই সাদৃশ্য, সেটার কোনো ইয়েই পাওয়া যায় না, হদিস পাওয়া যায় না। এত অমিল দেখতে পাওয়া যায় শব্দের সাথে। তো আসলে এটা হচ্ছে অনেক গুরুগম্ভীরভাবে চিন্তা করলে যে সামঞ্জস্য পাওয়া যায়, সেটাই মানে একটা অর্থকে আমরা কতভাবে যে বিন্যাস করতে পারি, সেই প্রেক্ষাপট থেকে আসলে এই যে এই সমার্থক শব্দগুলোর উদ্ভব। তো যাই হোক, আমি পরিবেশের বর্ণনা দিতে আসছি। আজকের পরিবেশ কি সেটা, ওই 2 দিন বৃষ্টির ভিডিও বানাইলাম। তো আজকে ঘুম থেকে উঠলাম সকালবেলা। গতকালকে চাঁদপুর গিয়েছিলাম শহরে, ল্যাপটপ ঠিক করাতে আর অন্যান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ছিল, ওগুলো কিনে আনলাম। তো এখন যদি আমি ডাউটে ছিলাম যে গতকালকে যেতে পারবো কিনা, কারণ এর আগে একদিন মিস করছি বৃষ্টির কারণেই, আলসি করে যাওয়া হয়নি, বৃষ্টি ভাবের কারণে। তো গতকালকে গিয়েছি, যাক মাশাল্লাহ কোনো রকম ঝামেলা ছাড়া পরিবেশগত সেরে আসছি। তো এখন লাগাতার বৃষ্টি, মেঘলা পরিবেশের পরে আজকে একটা ঝকঝকা পরিবেশ দেখতে পাচ্ছি। তো ভাবলাম ঝকঝকা পরিবেশের একটা ভিডিও বানাই। যদিও আকাশের যে চরিত্র, সেটার কোনো নাই, ঠিক ঠিকানা নাই, এটা আমরা সবাই জানি। এই মেঘলা হতে আবার বেশিক্ষণ লাগবে না, সে যদি তার রূপ পাল্টায় আর কি। এই যে চাইলে কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে। তো সেখানে কিছু করার থাকে না, ওইটা আকাশের চরিত্র। সে কখন কোন রূপ ধারণ করবে সেই জানে। এখানে কারো কলকাঠি নাড়ার কোনো সুযোগ নেই, একমাত্র ওই যে সৃষ্টিকর্তা ছাড়া, যে বানাইছেন। আমরা মানুষের সেই ক্ষমতা নাই যে আকাশটাকে নিজের মতো পরিচালনা করব। সে যখন যা দিবে আমাদের তা মাথা পেতে নিতে হবে। বৃষ্টি দিলে বৃষ্টি, রোদ দিলে রোদ, ছায়া দিলে ছায়া। একটা ভ্যান আসছে
সম্ভবত বাজার থেকে, বাকিলা বাজার থেকে। আর সম্ভবত এরা এখানে ভাড়া থাকে, ভিন্ন অঞ্চলের লোক। ব্যবসা করে মনে হয় সম্ভবত। এটাকে কি বলে জানো, হালিমের ব্যবসা। বাবা ছেলে দুইজন দুই দিকে যায়, দুইজনেই হালিম নিয়ে বের হয় আর কি। দুপুরের একটু আগ বেশ অনেক দিন ধরে আছে, কয়েক বছর বলা যায়, 3-4 বছর বলা যায়। এই জায়গাটা আমার ঘরের সামনের অংশ। ঘর থেকে বের হয়ে মূল রাস্তায় উঠি এদিক দিয়েই, আসিও এদিক দিয়েই। যাওয়া যায় অবশ্য কয়েক দিক থেকেই, তবে এটা মূল রাস্তা আর কি, সদর রাস্তা। মনে হচ্ছে কালকে যাওয়াটা খুব বেশি ফলপ্রসূ হয় নাই আমার, কেননা ল্যাপটপটা কেন জানি ডিস্টার্ব করতেছে, কে জানে। ওর ডিস্টারবেন্সে একরকম মনক্ষুণ্ণতা তৈরি হয়ে আসছে। যদিও বেশি সার্ভিস দিতে হয় নাই তাকে, এ পর্যন্ত মনে 2বার দিলাম 4 বছরে। একবার 1,500 টাকা কেড়ে নিছে, আর গতকালকে নিছে 600 টাকা। এখন ওর ব্যারাম দেখতে পাচ্ছি, চার্জ হইতে চায় না। চার্জে দিয়ে রাখি, কিন্তু চার্জ নিচ্ছে না। কেন নিচ্ছে না বুঝতেছি না, ব্যাটারির ক্ষমতা বোধহয় কমে গেছে সম্ভবত। তো যদিও গতকালকে যে নিছিলাম, ওই মেকানিকেরা সে কথা বলে নাই। ওরা বলতে পারতো একটু চেক করে যে আপনার তো ব্যাটারি শেষ, ব্যাটারি পাল্টানো দরকার, বা ব্যাটারির এই অবস্থা। আসলে মানুষ ওই অতটুকুই কাজ করে যতটুকু তার টাকা দেওয়া হয়, এর বাইরে সে কিছু বলবে না, কিছু করবেও না। এই যে একটা মানে একটা পরামর্শ দেওয়া, বা একটা চিন্তা দেওয়া, বা একটা কোনো একটা কিছু, সে যেই কাজ করে সেই কাজের যে একটা ফরমাইশ দেওয়া, মানে আপনার এটা এমন হয়েছে, এখন এটাকে আপনার এরকম করতে হবে, এরকম করে না, খুব দেখা যায় না, রেয়ার। যদিও সবাই তো আর একরকম না পৃথিবীতে। কেউ গায়ে পড়ে একজনের উপকার করে, আর আরেকজন কেমনে তারে 14 গোষ্ঠী উদ্ধার করবে সেই চেষ্টা থাকে। 2 মেরুর, একজন উত্তর মেরুর, একজন দক্ষিণ মেরুর, এরকম পৃথিবীতে মানুষের। তবে ভালো মানুষের সংখ্যাটা কম, এটা বলতে হবে। এই পৃথিবীতে মানুষ স্বার্থবাদী বেশিরভাগ মানুষ, তো সেই কারণে ওই খারাপটাই প্রকাশ পায় বেশি, খারাপ কথাটাই বেশি আসে, ভালোটা হয় না, ফালাও হয় না। একজন মানুষের তল্পি তল্পা কিভাবে কেড়ে নিয়ে নিজের আখের গোছাবে এই চেষ্টা থাকে, এরকম এক শ্রেণীর মানুষ। আবার এর সম্পূর্ণ বিপরীত শ্রেণীর আরেক মানুষ আছে, যারা নিজে না খেয়ে হলো, নিজের ভাগেরটা দিয়ে হলো আরেকজনের কিভাবে খাদ্য সংস্থান করবে, তারে কিভাবে জীবন ধারণকরণের সুযোগ সুবিধা দিবে, এই চেষ্টা থাকে। তা আসলে মানুষের চরিত্রের কোনো নাই, শেষ নাই। কত চরিত্রের মানুষ পৃথিবীতে বসবাস করে, এক একজন এক এক মনের, এক এক ধ্যানের, এক এক জ্ঞানের। তবে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় আসলে মূলত তার অর্জিত জ্ঞানের মূল সমষ্টির দ্বারা। জ্ঞানবিহীন মানুষ একরকম পশুর সমান বলা যায়। জ্ঞানই মানুষকে মানুষ করে। তো জ্ঞান যার যে যত কম, তার আচরণগত দিক থেকে, তার জীবন ধারণের সকল অবকাঠামোর দিক থেকে সে দুর্বল থাকে, হীন থাকে, ক্ষীণ থাকে, এবং ভুল ভ্রান্তি, নানান খারাপ উৎকোচের মধ্যে তার জীবন কাটে। আর আরেক শ্রেণীর মানুষ সম্পূর্ণ বিপরীত। জ্ঞানে যে যত বেশি,
সে তত সঠিক, সুঠাম এবং উপলব্ধজনিত জীবন ধারণ করে। সেখানে প্রতিনিয়তই বিচক্ষণতার আভাস পাওয়া যায়, দেখতে পাওয়া যায় যে লোকটা আসলে জ্ঞানের ভাণ্ডার। এমন মশার কামড়ে শান্তি পাচ্ছি না ভাইরে ভাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কি এক প্রাণী দিল, এই ছোট্ট একটা প্রাণী পুরো জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দেয়। দাঁড়াতে গেলে ওই দাঁড়ানো যায় না, এই পায়ের মধ্যে, পায়ের নিচের অংশ আইসা কামড়াবে। শরীরে অন্য অংশ ধরে কিন্তু পায়ের দিকে বেশি ধরে। এক জায়গায় বসা যায় না, এই যে পুরা শরীরের যেখানেই সুযোগ পায় এই শুরু হয়। একটা মুহূর্তে শান্তি নেই মশার কারণে। কি এক প্রাণী দিল, এই মশার কারণে সারাদিন মশারি টাঙ্গিয়ে থাকতে হয়। কারণ যেহেতু আমার ওই কাজকর্মগুলো ঘরের, আমি ওই লেখালেখি করি, ওই আবৃত্তি করি, গান গাই, যা কিছুই করি না কেন, তো মূলত ইউটিউবের জন্য করি। তো এরপরে আবার এই ওখান থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করি প্রয়োজনীয় জায়গায়, যেখানে যেখানে আমি যুক্ত আছি। তো এগুলো সবই ঘরে ঘরে করি আর কি। বাইরের ভিডিও আমার কম, কারণ আমার ওই সাঙ্গ নাই। একজন সাঙ্গ থাকতো, তাহলে বাইরের ভিডিও বানানো যেত, তো ভিডিওগুলো আর একটু সুন্দর হইতো। এখন ঘরে করি, তো আমার ঘরের মধ্যে যে টেবিলের মধ্যে আমি মোবাইল রেখে ভিডিও ধারণ করি, ওখানে আবার হয়েছে কি, টেবিলের তাকের কারণে তাকের ভেতরে নিতে হয়, আর নাহলে দূরত্বগত যেই সামঞ্জস্য সেটা হয় না। তো ওখানে অন্ধকারের কারণে আমার ভিডিওগুলো অন্ধকারাচ্ছন্ন উঠে। এগুলাকে আবার এডিট করে পরিষ্কার করতে করতে যা করা হয় তার আর ইজ্জত থাকে না। চেহারা সুরতের যে স্পষ্টতা, উজ্জ্বলতা সেটা থাকে না। তারপরে কি করা, মানে বাইরে তো একজন ধরতে হবে, ক্যামেরাটা ধরতে হবে, তারপরে আমি যা কিছু করি সেটা করতে হবে। আর বাইরে একটু ঝামেলাও আছে, ওই লোকচক্ষুর একটা বেড়াতাল তো রয়ে গেল। দেখা গেছে আপনি একটা দৃশ্য ধারণ করতে গেছেন, ওই মানে উন্মুখ হয়ে থাকা কিছু লোকের চোখ আপনার দিকে অযথাই তাকে নিক্ষেপ হয়ে থাকবে। তো সেটার জন্য আপনার কাজের ওই কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। তো এই আর কি, নানান ঝামেলা আছে, কোথাও শান্তি নেই, ঘরে বাইরে সব জায়গায় ঝামেলা। ঝামেলাহীন কিছুই নাই পৃথিবীতে, সৃষ্টিগত নিয়মে এটা। আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন উনি পরীক্ষা করার জন্য পাঠাইছেন এই পৃথিবীতে, যাবতীয় সৃষ্টি হচ্ছে পরীক্ষামূলক, তো সেখানে আর ঝামেলা ছাড়া আর কী থাকবে। ঝামেলাকে অতিক্রম করেই যতটুকু ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, আনন্দে থাকা যায়, এই চেষ্টা আর কি মানুষের। অন্য প্রাণীদের বোধ বুদ্ধির যেহেতু অনেক ঘাটতি মানুষের তুলনায়, তো সেই প্রসঙ্গ বলে তো আর কোনো লাভ নাই। মাইকিং করতেছে একটা লোক, কি যেন বিক্রি করতেছে কে জানে, সম্ভবত ভাঙ্গাচুরা কিছু একটা। ওই ভাঙ্গাচুরা কিনতে আসে এবং ওরা খুব ঘনেই আসে। এটা বুঝে না যে কিরে ভাই, একটা জিনিস মানুষ জমায়, এটা তো দীর্ঘদিনের একটা ব্যাপার। দেখেন ওরা এসে বলে যে এই পুরান টিন আছে কিনা, ভাঙা মোবাইল আছে কিনা, বা নষ্ট মোবাইল আছে কিনা, হ্যাঁ পুরাতন প্লাস্টিক এসব কিছু আছে কিনা, এগুলো থাকলে দেন। এখন আমার কথাটা হচ্ছে, এগুলো কি প্রতিদিন হয়? প্রতিদিন জমানো সম্ভব যে প্রতিদিন ওরা আসবে আর প্রতিদিন দেওয়া যাবে? কিন্তু একজন দুইজন না, গড় পড়তা এ আসতেই থাকে, শেষ নাই, একদিনেই কয়েকজন আসে। এটা বুঝে না কিরে, আমি যেই পথে গেলে একটা জিনিস পাবো না সেই পথে কেন ঘুরবো? আমার তো প্রত্যেকটা সময় মূল্যবান। সারাদিনে সে যা জিনিসপত্র পাবে এটার উপর বেসিস করে কিন্তু তার জীবন ধারণ। কারণ এদের আয়ের কোনো স্টেশন নাই, মানে একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট করা থাকে, সেটা নাই। চাকরি করতে গেলে মানুষ যেরকম প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট থাকে,
বাজেট মতো সে বেতন পায়, তার সাথে যেটা তার পদবি অনুসারে যেটা নির্ধারণ করছে কোম্পানি, সেই টাকাটা তাকে দেয়। তো এটা তার মুখস্থ থাকে যে আমি মাস শেষে এত টাকা পাচ্ছি আর আমার সেভাবে চলতে হবে, কিন্তু এদের সেটা নাই। এরা দিন শেষে যা পায় সেই দিয়ে তার জীবন, কোনো দিন লসেও থাকে, এমন যা পায় তাতে তার খানা খরচে উঠে আসে না। অন্য কিছু জীবনের অন্য আরও প্রাসঙ্গিক যে বিষয়গুলো চাহিদার ক্ষেত্রে, সেগুলোর কথা তো বাদেই। মানুষের যেহেতু প্রথম চাহিদা বেঁচে থাকা, বেঁচে থাকতে হলে সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে খাদ্য। বাসস্থান অনেকেরই নাই, কিন্তু সেও কিন্তু বেঁচে থাকে। বা সুন্দর কাপড় চোপড় সে পরতে পারে না, ছেঁড়া তালি দেওয়া কিংবা ময়লা কাপড় পরে, তাও জীবন চলে, জীবন আটকে থাকে না। কিন্তু খাদ্য না খেলে তো মৃত্যু অনিবার্য। ডাক্তাররা বলে, বা একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, একজন মানুষ নাকি 21 দিন না খেয়ে থাকলে সে মারা যায়। এখন এটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা, এটার কোনো এটা নিয়ে হয়তো কারোর সাথে ঝগড়া করা যাবে না, কারণ এটা একটা গড় পড়তা কথা। যেহেতু সবার ওই ক্যাপাসিটি একরকম না, সবার শরীরের চর্বি একরকম থাকে না। যেমন আমি যদি না খাই, আমার শরীরে কতটুকু চর্বি আছে সেটার উপর নির্ভর করবে আমি কতদিন বেঁচে থাকব। আবার আরেকজন হ্যাংলা পাতলা, যদি আমি মোটা না, ভাববেন না যে আমি মোটা আর পাতলার কথা আসতেছে বিপরীতে, তা না। অর্থাৎ আমি মাঝারি গোছের একটা মানুষ, অতি মোটাও না আবার অতি চিকনও না, এই টাইপের একটা মানুষ। তো আমার সে হ্যাংলা যারা বা স্বাস্থ্যহীন বা রোগা বা পাতলা বা হালকা, তাদের একরকম হবে। যদি না খেয়ে বেঁচে থাকার একটা প্রতিযোগিতা হয় আর কি, সেই প্রসঙ্গে কথাটা বলা। তো যে আমার চেয়ে ওজনে 20 কেজি 30 কেজি কম, সে আমার আগে মারা যাবে স্বাভাবিক কারণে, যেহেতু তার চর্বিগুলো, শরীরের মাংসগুলো ক্ষয় হতে হতে কমতে কমতে সে আমার আগে মারা যাবে। আর আমার যতটুকু চর্বি আছে আমি সেই অনুসারে তার তুলনায় বেশি বাঁচবো, 2 দিন হোক 3 দিন হোক 4 দিন হোক বেশি বাঁচবো। আবার আমার চেয়ে আরও মোটা যে, সে হয়তো আরও বেশি বাঁচবে। কারণ যেহেতু না খেলে আমাদের শরীরটা কমতে থাকবে, দিনের পর দিন কমতে থাকবে, আর একটা সময় আমার শরীরটা খাইতে না পেয়ে শরীর নিস্তেজ হয়ে একটা সময় আমি মারা যাব। এই তো ব্যাপারটা, তো এটা স্বাভাবিক চিন্তা। আর বিশেষজ্ঞদের চিন্তা, ডাক্তারি গবেষণায় আরও কি কি যোগ হয়, আরও কি কি মানে উপকরণ উপাদানের অবতারণা আছে, সেটা ওনারা ভালো বলতে পারে। আমি তার চিকিৎসক নই বা বিজ্ঞানী নই, আমি কবি। আমি কল্পনার আশ্রয়ে আমার পুঁজি। হ্যাঁ, বাস্তবতা, আমি বাস্তবতার কবি হিসেবে পরিচিতি লাভ করতে চাই বা করি, যেহেতু আমি বাস্তবতার নিরিখে কবিতা লিখি। সে শুরু থেকেই, এর মধ্যে কোনো ব্যতিক্রমতা নাই। শুরু থেকে আমার কবিতার যে ধরা, কবিতার যে উপলব্ধি, সেটা ওই বাস্তবতার নিরিখেই গড়ে উঠছে। এই জন্য আমার ভাষা চয়ন, শব্দ গঠন, এগুলো সম্পূর্ণ ভিন্ন, অনেক কবির থেকে ভিন্ন, আলাদা গড়ন প্রকৃতিগুলো। জানি না কতটুকু কবি হতে পেরেছি। হ্যাঁ, সেটা কবিতা পাঠকরা বিচার বিবেচনা করবেন, বা কবিতা যারা বুঝেন, কবিতা যারা ভালোবাসেন, তারা বিচার করবেন। কিন্তু নিজস্ব উপলব্ধি তো থাকে, আমি একজন কবি হিসাবে কি, কতটুকু কি, সেটাও তো আমার একটা উপলব্ধি আছে। তবে এখানে একটা ফেরকা আছে, ওই নিজের কথা নিজে বলতে গেলে সমাজ ভুলভাবে, অশুদ্ধভাবে বা আনকড়াভাবে বিষয়টাকে, কারণ নিজের ব্যাপারে নিজে কথা বলা মানেই সেটা অহংকারে দাঁড়ানো। কারণ নিজের ব্যাপারে তো মানুষ নিজেকে কোনো দিন খারাপ বলতে চাইবে না, হ্যাঁ, কম বলতে চাইবে না। তো এখন এটা নির্ভর করে কে কীভাবে আসলে নিজেকে উপস্থাপন করতেছে সেটার উপরে। তবে আমি আমার নিজেকে, যেহেতু আমি বাস্তববাদী লোক, সত্যবাদী লোক, আমি আমার যোগ্যতার বা চিন্তা শক্তির বা উপলব্ধির বা অর্জনের বেশি কিছু বলি না।
বরঞ্চ একটু কমে বলি, যাতে আমার কথাটা টিকে থাকে, মানুষ কথাটাকে মূল্যায়ন করে, এভাবে বলি আর কি। তো সে যাই হোক। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে তরমুজ বিক্রেতা, ওই ইয়ে না, হকার্স না, তরমুজ বিক্রেতা ভ্যানে করে তরমুজ বিক্রি করতেছে। তরমুজ আসলে খুব, এগুলো বছরে একবার দেখা দেয়, তো খাওয়া হয় কম, এর মধ্যে আব্বা আনেও কম। আমি তো আর কোনো কিছু কিনি টিনি না, আমার বাপের টাকায় চলা। হ্যাঁ, আমার জীবনে, আমার যখন 25-26 বছর বয়স, তখন একটা দুর্যোগ বা তুফান আসছিল আমার জীবনে, জীবন ঘনিষ্ঠ তুফান আর কি, মানব জীবন ঘনিষ্ঠ একটা তুফান আসছিল আমার জীবনে। সেই তুফান আমার সব কিছু উজাড় করে নিয়ে গেছে। চাকরি করতে পারি নাই মানুষের কামড়াকামড়িতে, পাগলামিতে বলি, কিংবা কুত্তামিতে বলি, কিংবা পিছনে লাগাতে বলি, যেভাবে বলি না কেন অর্থ একটাই দাঁড়ায়। চাকরি করতে পারি নাই বিভিন্ন জায়গায় আমার যোগ্যতা অনুসারে আর কি। আমি যেহেতু বিকম পাস ছিলাম, 97-তে বিকম পাস করছি, ওই চাঁদপুর সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম ম্যানেজমেন্টে, আর এদিকে চট্টগ্রাম ল টেম্পলে ভর্তি হয়েছিলাম। দুই জায়গায় একসাথে ভর্তি হয়েছি, 1 বছর পড়াশোনা করে দোনোটাই ড্রপ আউট হয়ে গেছে, দুইটা থেকেই একসাথে। আর একটা বছর কোনো মতে টিকে গেলেই আমার দুইটা জিনিসই কমপ্লিট হয়ে যেত। তো তখন আবার হয়তো অন্য ধারা, অন্য উপলক্ষ দাঁড়াইতো। তো বিকম পাস দিয়ে আমার যেখানে যেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমি সেখানে ট্রাই করছি, এবং আমার অনেক চাকরি হয়েছে। হাই স্কুলে মাস্টারি করছিলাম এক জায়গায়, আর 2-3 জায়গায় হয়েছে, সেখানে জয়েন করি নাই। তারপরে ওই ন্যাশনাল জনবীমা প্রকল্পে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন বিমা প্রকল্প কিন্তু কাজ করছিলাম 1 মাস, অফিসিয়াল জব ছিল। তখন জীবনে শুরু আর কি, 2004 সনের কথা এটা। তো এরকম ওই নিটাতে কাজ করছি অল্প কয়েকদিনের জন্য আর কি, সবগুলো 1 দিন 2 দিন 3 দিন 7 দিন, সর্বোচ্চ 1 মাস করছি আমি একটা মানে চাকরি। কিন্তু বেশ কয়েক জায়গায় ঢুকছিলাম, আবার অনেক জায়গা হয়েছে কিন্তু ঢুকি নাই, নানান কিছু চিন্তা করে আর যাওয়া হয় নাই। কিন্তু চাকরির অফার পেয়েছি আর কি, নিমন্ত্রণ কার্ড পেয়েছি বা আমন্ত্রণ কার্ড পেয়েছি, যাই নাই। তারপরে এই যেটা বলতে চাই, এই যে ওই তুফানটা আইসা এই যে মানুষের চিন্তা চেতনা সব এলোমেলো করে ফেলছে। তো এখন আমি ওই তখন থেকেই বিগত 21-22 বছর ধরে ওই সমাজ থেকে উল্টা আচরণগুলো পাচ্ছি আর কি। অর্থাৎ আমার সাথে যেটা হওয়ার কথা, বা আমার সাথে যেটা হওয়ার কথা, সেগুলো বরাবরই উল্টো দিকে হাঁটে, উল্টো আচরণ আর কি, উল্টো প্রকৃতির দেখা মিলে আমার সাথে। সেগুলো হয়তো ব্যাখ্যা নাই বা করলাম, কিন্তু হয়তো বা আবার কথা প্রসঙ্গে অন্য কোনো ভিডিওতে হয়তো বলা হবে। ধারাবাহিকভাবে সব কিছু বলা তো সম্ভব না আসলে, ওরকম টেনশন, ওরকম মেনশন নিয়ে তো আর কথা বলা যায় না। তবে প্রশ্ন করলে গুছিয়ে বলা যায়। একজন প্রশ্নকর্তা থাকলে তখন ওই প্রশ্নের বেসিসে সুন্দর করে উত্তর দেওয়া যায়। তবে এভাবে কি সব কিছু গুছিয়ে বলা সম্ভব কি না, সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, হতে পারে, পারা যেতে পারে, কিন্তু মানে নিজের মনেই সায় দেয় না, তাহলে কিভাবে সম্ভব? অসম্ভব কিছু না, মানে সায় দিতে হবে, মনের সায়টা জরুরি। আমি এরপরে চাকরি যেহেতু আর শ্যুট করছে না বা স্থায়িত্ব হচ্ছে না, স্থায়িত্ব পাচ্ছে না, তো এরপরে বিকল্প থাকে কি, ব্যবসা বাণিজ্য। বাবার মূলধন নাই, বাবা একজন সিম্পল চাকরিজীবী ছিল সরকারি, আমাদেরকে খাওয়াইছেন লোয়াইছেন আর 2 কলম পড়াইছেন যা পারছেন, মাস্টার মুন্সি ছাড়া। তো সেই প্রেক্ষাপটে দেখা গেছে তেমন কিছু করতে পারেন নাই। হ্যাঁ, ছোট্ট একটা ঘর আছে 4 রুমের, এটার মধ্যে কোনো রকমে আমাদের বেঁচে থাকা।
তো ব্যবসায়িক মূলধন দিতে না পারার কারণে আমি ব্যবসা করতে পারি না, কারণ পৃথিবীতে কেউ নিজে মূলধন বানিয়ে তারপর ব্যবসা করতে যায় না। ব্যবসার টাকাটা কিন্তু অন্যের হাত থেকে আসে। সেটা প্রথমত বাবা, দ্বিতীয়ত বড় ভাই থাকলে বড় ভাই, তৃতীয়ত যদি বোনেরা বেশ উচ্চ ইয়ে হয়, কি জানি বলে, উচ্চ ধাপের হয়, উচ্চ বৃত্তীয় হয়, অর্থবিত্তশালী হয়, এরকম আর কি, যত কিছু বলা যায়, তখন হয়তো পারা যায়। আর এরপরে আত্মীয় স্বজনের পালা আসে, মামা, চাচা, জ্যাঠা, খালু, এইসব সম্পর্কের কথা আসে, যাদের কাছ থেকে হয়তো পাওয়ার একটা সোর্স থাকে, যে যার জীবনে যেটা হয় আর কি, কপালে যার জীবনে যেভাবে ঘটে। যেমন অনেকে বন্ধুর কাছ থেকেও কিন্তু এরকম একটা শেল্টার পাইতে পারে। বন্ধুর কাছ থেকেও হয়তো 10 লক্ষ টাকা নিয়ে ধার নিয়ে দেখা গেছে ব্যবসা শুরু করতেছে, অথবা বন্ধুর সাথে যোগ দিতেছে। বন্ধু হয়তো বলতেছে যে তুই আয়, আমার তো ব্যবসা গড়া, তুই আয়, একটু শ্রম দে, মাস শেষে তোকে আমি সম্মানই দিব। এরকমও হয় অনেক ক্ষেত্রে, কারণ বন্ধুর বিপদ দেখতেছে বা বন্ধুর দরকার দেখতেছে, তখন দেখা গেছে সে আরেকজন লোক নিয়োগের তুলনায় বন্ধুকে নিয়োগ দিচ্ছে। এরকম তো হচ্ছেই, কত রকম হতে পারে। তা আমার সেই কপাল নাই, তা আমি সেটাও করতে পারতেছি না। তো এরপরে দেখা গেছে লেখাপড়া দু কলম করাতে হয়তো কিছুটা চিন্তা শক্তি অর্জন করছি, সেখান থেকে হয়তো বা এই যে ক্রমান্বয়ে ধাপে ধাপে এক চিন্তা থেকে আরেক চিন্তা থেকে এভাবে একটা সময় লেখক হয়ে উঠলাম। 2010 সন থেকে লেখক হওয়ার যাত্রা শুরু। সেপ্টেম্বর মাসে থেকে লেখা শুরু করলাম। দৈনিক চাঁদপুর কণ্ঠ আমার আঞ্চলিক পত্রিকা, সেখানেই প্রথম একটা লেখা, প্রবন্ধ জাতীয় একটা লেখা আসছিল। সেই লেখা থেকে ধাপে ধাপে একদিন মনের খেয়ালে ব্যাখেয়ালে ওই চাঁদপুর কণ্ঠ পত্রিকা পড়তেছি আমার এলাকার এক ছোট ভাইয়ের দোকানে দাঁড়িয়ে। তখন নিয়মিত পড়তাম পত্রিকা। তো আর তখন মোবাইলের যুগ ছিল না বলে ওই মোবাইলের যুগ না থাকার কারণে ওই তখন পত্রিকাই কিন্তু আসলে বিনোদনের একটা বড় মাধ্যম ছিল, বই পত্রিকা। এখন মোবাইল আসার কারণে ওগুলো অনেকটা ফ্যাকাশে অবস্থায় আছে, হ্যাঁ, গুরুত্বহীন অবস্থায় আছে। খুব বেশি মানুষ এখন আর পত্রিকা পড়তে চায় না, বই পড়তে চায় না, একটা এসে আরেকটাকে মার দেয়, এরকম আর কি ব্যাপারটা। তো আমি কি করলাম, ওই যে ওখান থেকে একটা অফার পাইলাম আর কি। ওরা সাপ্তাহিক একটা আয়োজনের মাধ্যমে অফার করছে এই বিষয়ে প্রবন্ধ লেখার জন্য। তা আমি তখন তো লেখক হবার একটা সুপ্ত বাসনা কিন্তু ছোটবেলা থেকে ছিল, কিন্তু কখন যে হব সেটার কোনো ইয়ে ছিল না, পরিকল্পনা ছিল না। তো হঠাৎ করে মনের উপর কেন জানি জোর আসলো যে আচ্ছা এই বিষয়টা তো যদি আমি একটু লিখি তাহলে কি হয়, আর কি হবে দেখি না। হঠাৎ বাড়িতে আইসাই ধুমতারাক্কাভাবে একবার কাগজ কলম নিয়ে বসে লিখে ফেললাম ওই বিষয়ের উপর একটা রচনা বা প্রবন্ধ, লিখে পাঠিয়ে দিলাম। ওমা, পাঠিয়ে দেওয়ার দেখলাম যে ওই নির্দিষ্ট সময়সীমা মতো 2-3 দিনের মাথায় আর কি আমার লেখাটা পত্রিকায় দেখতেছি আমি। দেখে তো একেবারে অবাস্তব, অবাস্তব যেটাকে বলে, এরকম একটা ভাবনা তৈরি হলো, কিরে এটা কিভাবে সম্ভব। তো এই সেখান থেকে শুরু, এরপর থেকে ক্রমশ নিজের মনটা তৈরি হয়ে গেল। প্রথম লেখা পত্রিকায় দেখতে পেয়ে খুশিতে আত্মহারা। তো এবার ওই ইন্সপিরেশন যেটাকে বলে আর কি, সেটা পুরোদমে আমার ভিতরে জমাট হতে থাকলো। তো এটা জমাটবদ্ধ হতে হতে একটা সময় যে পূর্ণদমে লেখক হয়ে উঠলাম আর কি। এরপরে প্রবন্ধ থেকে শুরু করে কবিতা, গল্প, উপন্যাস, হ্যাঁ, ছড়া, গান, এসব লেখা শুরু করলাম। 2013 সালে এসে একটা বাস্তব ক নামে একটা কবিতার বই বের করলাম। 14 সনে বাস্তব খ, সিরিয়াল ভিত্তিতে। তারপর পাশাপাশি একটা আত্মজৈবনিক উপন্যাস লিখলাম
সত্য উপন্যাস বিষয়টা বিবাহ নামে। এরপরে আর ধারাবাহিকতা রক্ষা হয়নি, আর বইটাই তেমন বের করতে পারিনি, কেননা এরপরেই মোবাইলের যুগ শুরু আমার জন্য। 2016 সনে ফেব্রুয়ারি মাস থেকে স্মার্টফোন ব্যবহার করা শুরু করলাম, স্যামসাং J1 দিয়ে। তো এরপরে ওই পত্রিকার পালা শেষ, মোটামুটি একরকম 4-5 বছরের জন্য একবারে টোটালি অফ। মোবাইলে ফেসবুকে কবিতা লেখা শুরু করলাম, তারপরে জিমেলে লিখতে শুরু করলাম আরও একটু পরে। ওখান থেকে পত্রিকা পাঠানো, বেশ অনেক পত্রিকা লেখা ছাপানো হয়েছে। যারা অকপটে ছাপায় আর কি, তাদের কথা বলতেছি। আর যারা ওই মনীষীদেরকে খোঁজে, তাদের নিজের মন গড়া মনীষীদেরকে খোঁজে, ওই তাদের সাথে আমার মনুষ্যত্ব বা মনীষীবোধ বনিবনা ঘটে নাই বলে ওরা ধরে নেয় আর কি। যারা ধরার তারা ধরছে। তো এরপরে দীর্ঘদিন যাবৎ তো লিখলাম, বেশ অনেক পত্রিকা লেখার পরে এরপরে এখন বর্তমানে আইসা কিছুটা থিত হলাম। খুব একটা এখন লিখছি না। মাঝে মাঝে হঠাৎ করে কোনো একটা বিষয়ের অবতারণা ঘটলে, মনে দাগ কাটলে তখন হয়তো 2-1টা কবিতা লিখি আর কি। কারণ এখন আবার অন্য একটা পর্ব শুরু হয়েছে, লেখাপড়ার পর্ব। ওই যে একটা গ্যাপ ছিল, আমার মাস্টার ডিগ্রি আনকমপ্লিট ছিল, সেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পথে আছি এখন। তো এখন আপাতত ডিপ্লোমা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, PGDLIS কোর্সে। মানে হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই বিষয়ের উপরে ডিপ্লোমা করছি। আশা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিটা করার। এই হলো আমার একটা প্রাথমিক ধারণা দিলাম আপনাদেরকে। তবে এর ভেতরে আরও হাজারো কথা বলা যেত, আরও অনেকগুলো অধ্যায় রয়ে গেছে। সেগুলো হয়তো দেখা গেছে আবার ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন সময়ে এর উপর অবতারণা ঘটবে আশা করি। আমাদের তো আসলে পুঁজি কম, আমাদের পুঁজি কম থাকে, তারপরে যাই থাকে আবার পুঁজি, আবার সেটার ইউটিলাইজ করাটাও কিন্তু একটা বুদ্ধি বিবেচনার ব্যাপার থাকে, একটা সমন্বয়ের ব্যাপার থাকে। তো সেখানে একটা গোলযোগ তো থাকেই। তো এই গোলযোগের ভেতর দিয়ে যতটুকু প্রকাশ পায় সেটার উপরে আর কি মানে নির্ভর করে আমাদের বোঝাপড়া। তো তারপর লেখক হবার পরে তারপরে স্মার্টফোন আসলো 2016 সনে। সেটা ব্যবহার করা শুরু করলাম। ওই যে পূর্বেই বললাম যে ফেসবুকে কবিতা লেখা শুরু করলাম, জিমেলে কবিতা লেখা শুরু করলাম, অন্যান্য গল্প, ছড়া এগুলো শুরু করলাম এবং নানান জায়গায় পাঠানো শুরু করলাম। এরপরে লেখক হয়ে উঠলাম পুরো দমে। বাংলাদেশের বিভিন্ন পত্রিকা লেখা ছাপানো হয়েছে, অনলাইন প্রিন্ট মাধ্যমে। এরপরে আসলো আরেকটা পর্ব 2019 সনে, ইউটিউবে নিজের গাওয়া 30 সেকেন্ডের একটা গানের মধ্য দিয়ে ইউটিউবে প্রবেশ। তারপরে গান গাওয়া, কবিতা আবৃত্তি করা থেকে শুরু করে নিজের অন্যের দুইটাই, গানের ক্ষেত্র আবৃত্তি করার ক্ষেত্র, নিজের এবং অন্যের বিষয়ে ভিডিও বানাই। তারপরে এভাবে ক্রমান্বয়ে 5 বছর অতিক্রম হয়ে গেল, এখন 2024 সাল। আমি যে কাজ করি এই কাজের খোরাকি কম, মানুষ দেখে কম আর কি। মানুষ তো ওইটাই পছন্দ করবে যেটা তার ক্ষমতার ভেতরে, তার স্বাচ্ছন্দ্যের ভেতরে, তার মনোবৃত্তির ভেতরে থাকে। আর সেটা কত দামি বা কত অদামি সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না বিবেচনার ক্ষেত্রে। যে মানুষটা যে প্রকৃতি, সে সেই বিষয়গুলো পছন্দ করে, তার আয়তার ভেতরের বিষয়গুলোকে পছন্দ করে। তো সেই প্রেক্ষাপটে আমি যে ধরনের কাজ করি একটু উচ্চমার্গীয়, সেই বিষয়ের খোরাকি কম, মানুষ দেখে কম, বুঝে কম, এই জন্য চ্যানেলটা আগাচ্ছে কম, এই আর কি সর্বশেষ মূল কথা এটা। তো এখন আমার মূলত কাজ হচ্ছে এগুলো আর কি,
শিল্প সংস্কৃতি বিষয়ক কাজগুলো করি। তো এই কাজগুলো করতে গিয়ে আমার একজন চাকরিজীবী বা একজন ব্যবসায়ীর তুলনায়ও বেশি সময় ব্যয় করতে হয়। আমি ধরতে গেলে আমার ঘুম যাওয়া ব্যতীত আর বাদ বাকি সময় আমি এসব নিয়ে আসি, আমার এটাই কাজ, এগুলো নিয়ে আসি। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে ওই যে বাপের টাকায় চলি, সেই সেই বিষয়টা পরিষ্কার করার জন্য কিন্তু এই কথাগুলো বললাম। তো আমি বাপের টাকায় চলতে হচ্ছে এই কারণে, যেহেতু আমার নিচে নামা সম্ভব হচ্ছে না। আমার যেই লেভেল বা আমার যেই এরিয়া বা আমার যেই অবস্থান, আমার ব্যক্তিত্বের যে অবস্থান, সে অবস্থান থেকে আমি নিচে নড়তে পারতেছি না বা সরতে পারতেছি না। তো সেই কারণে হয়তো আমি ইনকাম করতে পারতেছি না, আমার ব্যক্তিগত একটা ইনকাম নাই আর কি। সেই জন্যে যেহেতু কোনো রকমে বাপের টাকায় পেট চলে, হয়তো আমি জীবনের আরও আনুষঙ্গিক অনেক মৌলিক সুবিধা বা মৌলিক চাহিদা থেকে আমি বঞ্চিত হচ্ছি আমার ব্যক্তিগত ইনকাম না থাকার কারণে। কিন্তু আমার জীবন চলছে একরকমে, সেটা বাপের টাকায় হতে পারে, কিন্তু চলছে জীবন একরকমে, ওই লোকাল ট্রেনের মতো আর কি। হ্যাঁ, স্পেশাল ট্রেনের মতো না হলেও লোকাল ট্রেনের মতো জীবনটা চলছে। তো এই জন্য নিচে নামাটাও সম্ভব হচ্ছে না আমার লেভেল থেকে। তো নিচে নামলে কিন্তু টাকা কামানো সম্ভব, আর টাকা কামালে কিন্তু আমার জীবনে যে অপূর্ণতা, জীবনের যে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে অপূর্ণতা আইসা দাঁড়াইছে, সেটা কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে মানুষ ইস্যু বানায়, ব্যক্তিগত ইনকামটাকে অনেকটা ইস্যু বানিয়ে রাখছে। তো সেটার কারণে আমি আরও সামাজিক যে নানান উপযোগ উপকরণ থেকে কিন্তু যে সুবিধা পেতাম, সেই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, যেহেতু আমি কোনো কিছু আশা করি না সমাজ থেকে। সমাজকে পারলে যদি কিছু দিতে পারি দেব, আমরণ। কিন্তু সমাজ থেকে আমি কিছু আশা করি না, সমাজের মানুষ থেকেও কিছু আশা করি না। হয়তো জীবনে চলার ক্ষেত্রে চলতে গিয়ে বলতে গিয়ে যা বলি, জীবন ধারণ করার ক্ষেত্রে যা করি এই তো। তো এই হলো আর কি মূল ব্যাপারটা। অর্থাৎ বাপের টাকায় চলাটাকে আমি অন্তত লজ্জাবোধ করি না আর কি। অনেকের কাছে সেটা লজ্জাবোধের বিষয় মনে হয় তার জ্ঞানের পরিধি অনুসারে, কিন্তু আমার কাছে সেরকম মনে হয় না, কারণ আমি অবস্থার শিকার। ইনকাম করাটা কোনো কঠিন ব্যাপার না, একটা কাজ করলে ইনকাম। আমি চাইলে আমার লেভেল থেকে নিচে নামলে আমার কিন্তু টাকা ইনকাম হচ্ছে, কালকে থেকে আমি চাইলে ইনকাম করতে পারি। কিন্তু যেহেতু আমার পেট চলতেছে কোনো রকমে একরকম, হয়তো আমি মৌলিক চাহিদা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি, পূর্বেই বলছি, কিন্তু আমার জীবন ধারণ হচ্ছে কোনো রকম, এই জন্য নিচে নামতে ইচ্ছা করে না আর কি। হ্যাঁ, যেহেতু উপরের লেভেলের কথাটা আসতে গেলে ওখানে যোগ্যতার প্রশ্ন আসে, যে লেভেলে যে যোগ্যতা কিংবা আরও নানান স্পন্সর লাগে, নানান রেফারেন্সের প্রয়োজন আছে উপরের লেভেলের কথা আসলে। কিন্তু নিচের বেলা তার এগুলো আসার কথা না। নিচে নামতে সহজ, উপরে ওঠাটা কঠিন, সেই জন্য আর কি কথাটা বলা। এখন দেখেন, লজ্জাবোধের যে ব্যাপারটা, সেটা কেন করি না, বা আরেকজনের কাছে মনে হয় কেন লজ্জাবোধের ব্যাপার এটা বাপের টাকায় চলা। তো সেই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করি হালকাভাবে, সংক্ষিপ্তভাবে, যদি এটাতে বিস্তর কথা আছে। আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এক হয়েছে আমি পরিস্থিতির শিকার হওয়ার কারণে আমি এখানে লজ্জাবোধের কিছু দেখি না। যদি আমি পরিস্থিতির শিকার না হতাম তাহলে কিন্তু হ্যাঁ আমারও লজ্জা হতো। কিন্তু এখন বর্তমানে যেহেতু আমি এটা পরিস্থিতির শিকার, আমার নিজস্ব কোনো গাফলতি নাই, তো এই জন্য আমার লজ্জাবোধও নাই। কারণ আমি জানি যে পৃথিবীতে সৃষ্টির নিয়ম এটা, বাপের মাধ্যমে ছেলে একদিন বাবা হয় কারো, সেও কিন্তু তার উপরে ভিত্তি করে আবার তার ছেলে, এভাবে বাবারই অবদান থাকে পৃথিবীতে, বাবাই অবদান। আর প্রত্যেকটা মানুষ কিন্তু একদিন বাবা হয়, মানে দুই একটা বিচিত্র ঘটনা ছাড়া। তো সেহেতু এটাতে লজ্জাবোধের কিছু নেই, মানুষ আমৃত্যু বাপেরটা ভোগ করে। আমিও আমার পরিস্থিতি শিকার কারণে আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম নাই, তা আমার বাপের টাকা আমার পুঁজি। তো এখানে লজ্জাবোধের কিছু আছে বলে মনে করি না আমি। কে কী মনে করে সেটা যার যার অভিব্যক্তি, কিন্তু আমি মনে করি আমি পরিস্থিতির শিকার, আমিও ইনকাম করতে পারি চাইলে নিচে নামলে। কিন্তু আমি নিচে নামবো কেন, যেহেতু আমার কোনো রকমে জীবন চলতেছে একরকমে, তো সেটা বাপের টাকাই হোক না কেন। তবে মানুষ যেহেতু জীবনভর বাপেরটা ভোগ করে, কমার বেশ নিজে ইনকাম করুক আর না করুক, বাপেরটা ভোগ করে আমৃত্যু।
তো সেই প্রসঙ্গে আমি আর লজ্জাবোধের কোনো কারণ দেখি না। এই হলো আর কি প্রসঙ্গটা। তো মূল কথাটা যেটা বলতে চাই, একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয় আর কি। যেহেতু দেখেন, আমরা যখন পৃথিবীতে আসি, জন্মগ্রহণ করি, তখন জন্মদানের ক্ষেত্রে বাবাই মূল চালিকা শক্তি বা মূল মেরুদণ্ড। এরপর আমরা পৃথিবীতে আসি, বড় হই, সময়ের বিবর্তনে আমাদের জীবন এগোতে থাকে, এক এক সময় এক এক পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা এগোই। তো 5 বছরের আগের বিষয়টা তো একরকম কাটে, তখন শুধু খানা দানা আর পড়ার উপরে সীমাবদ্ধ থাকে। তারপরে 5 বছরের পরে থেকে আবার লেখাপড়ার বিষয়টা জড়িত হয়। তো লেখাপড়া বাবা করে, যে যতটুকু করে, মাস্টার ডিগ্রি, পিএইচডি, যত কিছুই করুক, লেখাপড়ার মূল অবদানটা বাবার উপরে থাকে। কেউ নিজের টাকা পড়ে না, বাবার টাকা পড়ে। তারপরে পড়ালেখা শেষে চাকরি বাকরি করে, বিদেশে যায়, কেউ যে যেটুক করে আর কি। কেউ ইন্টারমিডিয়েট পাশ করে বিদেশে রওনা দেয়, তার পরিস্থিতি যেরকম যার হয় আর কি। কেউ ব্যবসা বাণিজ্য করতে নেমে যায়, কেউ আবার সম্পূর্ণ করে লেখাপড়াটা। এভাবে লেখাপড়া যা যতটুকু আগায়, কিন্তু এরপরে কর্মজীবনে প্রদার্পণের ক্ষেত্রে ওই বাবাই চালিকা শক্তি, বাবাই মূল শক্তি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাবাই ক্যাপিটাল দেয়, ব্যবসা করার ক্ষেত্রে বাবাই ক্যাপিটাল দেয়, চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় ঘুষ লাগে, সেই ঘুষও বাবা দেয়। আবার যদি ঘুষ নাও লাগে, তারপরে চাকরি করার ক্ষেত্রে যে অবদান, যে যোগ্যতা অর্জন হয়, সেটা কিন্তু বাবার দ্বারাই হয়, বাবার টাকাতেই হয়। বাবা লেখাপড়া করায় বলে হয়। বাবা যদি লেখাপড়া না করাতো, তাহলে সে শিক্ষিত হতে পারতো না। শিক্ষিত না হলে সে ওই চাকরি করতে যাইতে পারতো না, কারণ চাকরি করতে গেলে একটা নির্দিষ্ট যোগ্যতা লাগে পদবি অনুসারে, যে পদবিতে যে যোগ্যতা চায়। তো সেটা অর্জিত হয় বাবার কারণে। এবার আসুক চাকরি বাকরি পাওয়ার পরে, এস্টাবলিশড হওয়ার পরে একটা সময় আসে জীবনের দ্বিতীয় পর্ব, বিয়ে শাদী, এ সমস্ত জিনিস, নারীর ক্ষেত্র, পুরুষের ক্ষেত্র। তো এবার বিয়ে করাতে গেলে সেখানেও বাবার অবদান। বাবাই কিন্তু মেয়ে দেখে, ছেলের জন্য মেয়ের জন্য ছেলে দেখে তারপরে তাকে বিয়ে দেওয়া হয়, বিয়ে করানো হয়। তো এরপরে সংসার জীবন শুরু হয়। তো সেই সংসার জীবন শুরু হওয়ার পরেও কিন্তু বাবার অবদান শেষ হয়ে যায় না। ওই যে বাকি জিন্দিগি নিজে ইনকাম করতে শুরু করছে প্রত্যেকে, ভালো কথা। কিন্তু ইনকাম করার পরও ওই যে দেখা গেছে বাবার যে সম্পত্তি থাকে, যার নাই সেটা অন্য কথা। যে বাবার সম্পত্তি নেই, মানে কোনো কিছু নাই সন্তানের অংশীদারিত্ব অর্জন করার ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের আছে, অধিকাংশরে আছে, কমার বেশ সব বাবারই কিছু না কিছু থাকে, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, বাড়ি ঘর দুয়ার, যত কিছুই বলি না কেন, যাই থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি, কমার বেশ, এগুলোর অধিকার কিন্তু, উত্তরাধিকার সূত্র কিন্তু ওই সন্তান। তো দেখা গেছে সেই ইনকাম করার পরেও কিন্তু ওই যে বাবার সম্পত্তি কিন্তু ছেড়ে দেয় না। বাবার 5 সম্পত্তি আছে, 2টা ছেলে যদি হয়, 2জনে ভাগ করে নেয়। তো সেটা কি বাবার ইনকাম না? সেটাও কি বাবার অবদান না? আর এই সম্পত্তি তো ওই যে সারা জীবনে ভোগ করে রেখে দেয়, হয়তো বাড়ায়, হয়তো কেউ একটু কমায়, এর মধ্যে কিন্তু সেটা বাবার অবদানই কিন্তু হয়, স্পষ্ট হয়। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে বোঝার ব্যাপার। মানুষ বুঝে কম, জানে কম। তো যারা বুঝে এবং জানায় কম, তারাই কিন্তু আসলে ওই প্রত্যেকটা বিষয়কে উলটপালট করে বসে থাকে। তো এখানে সব কিছু নির্ভর করে আসলে ওই মানুষের জীবন অভিজ্ঞতা আর অর্জনের উপরে। যে যতটুকু অর্জন করছে, সে পুরো পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে ওভাবেই বিবেচনা করে, ওভাবেই বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। আর আমি আমার মতো করে বুঝি, আমার যে অর্জন যতটুকু যা, ওটার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার জীবনের বিভিন্ন বিষয়গুলো চিন্তা করার চেষ্টা করি, ভাবি। তো মূল কথাটা যেটা বলতে চাই, আসলে আমি পরিস্থিতির শিকার। সবচেয়ে মূল কথা হচ্ছে এটা, পরিস্থিতির শিকারের কারণে হয়তো আমার ব্যক্তিগত ইনকামটা আজকে নাই, থাকতে পারতো, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, এই আর কি। তো এখানে আমার কোনো গাফলতি যেহেতু নেই, এই জন্য আমি লজ্জাবোধ করি না। কেউ কেউ আমাকে লজ্জা ফেলতে চাইবে, লজ্জা ফেলতে চাইতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার হবে, কিন্তু আমি লজ্জিত নয় ব্যাপারে, কারণ আমি পরিস্থিতির শিকার। বারবার বলছি, আমার জীবনে যে ঘটনা ঘটে গেছে, সেটা তো আর আমি করতে পারবো না,
ঘটনার উপরে তো আর কোনো আমার হাত নেই। সেটা ঈশ্বর প্রদত্ত হতে পারে বা প্রভু প্রদত্ত হতে পারে, অথবা ভাগ্যকে কেন্দ্র করে আমি চিন্তা ভাবনা করতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল। যদি সর্বশেষ সান্ত্বনামূলক চিন্তা যায়, তাহলে হয়তো আমি ভাবতে পারি যে এটা আমার ভাগ্যে ছিল, এই আমার ভাগ্যে সুখ নাই, শান্তি নাই, জীবনের সমন্বয় নাই, এই আর কি ব্যাপারটা। তো আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যাঁ, আমার মোটামুটি মূল কথা শেষ এখানে।